গাজা যুদ্ধ ইস্যুতে মানসিক রোগী হয়ে পাগলা গারদ খুঁজছে ইসরায়েলিরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজা যুদ্ধে ইসরায়েলিরা অপরাধ করেছে, সবচেয়ে গর্হিত অপরাধ করেছে। নিরপরাধ নারী শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে তারা। গাজার মতো সুন্দর একটি আলো ঝলমলে সবুজে ঘেরা সাগর পাড়ের উপত্যকাকে তারা মৃত্যুকূপ বানিয়েছে। সভ্যতা ধ্বংস করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক ভবন, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মসজিদ, দাতা সংস্থার কার্যালয়, আন্তর্জাতিক সংস্থার ভবন, চার্চ, সব কিছু তারা গুড়িয়ে দিয়েছে। দখলদার ইসরায়েলিরা ঠান্ডা মাথায় গাজাবাসীর অধিকার লুণ্ঠন করে সেখানে বসতি স্থাপন করেছে এবং বছরের পর বছর ধরে মানুষ খুন করেছে। এই সকল অপরাধ করতে করতে তারা এখন মানসিক রোগীতে পরিণত হয়েছে। তাদের ভেতরকার আত্মাগুলো আর নিজেদের অপরাধের বোঝা বইতে সক্ষম হচ্ছে না। অনুশোচনা আর পাপের প্রায়শ্চিত্তের ক্ষুধায় কাতর তারা এখন একটু স্বস্তি পেতে পাগলা গারদ খুঁজে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এসেছে মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলের ইহুদিরা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর 30 লাখ ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। সম্প্রতি জেরুজালেম পোস্ট এই খবর জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড। আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধ যজ্ঞের পাল্টা প্রতিক্রিয়া। 2023 সালে 7 অক্টোবর এই অভিযান শুরু হয়েছিল এবং প্রায় 1.5 বছর ধরে অব্যাহত ছিল। আল আকসা তুফান অভিযানের পর ইসরায়েলি সরকার মার্কিন প্রশাসনের সহায়তায় গাজায় ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত চলতি বছরের শুরুর দিকে এক যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। এই যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের পাশাপাশি বিপুল সংখ্যক ইহুদি হতাহতের শিকার হয়। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। গত 15 জানুয়ারি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে সক্ষম হয়। চুক্তিটি 19 জানুয়ারি থেকে কার্যকর হয়। ইসরায়েলি ক্যাবিনেট অফিসের পর্যবেক্ষকদের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের আল আকসা তুফান অভিযানের পর অনেক ইহুদিবাদী বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন। কারণ অফিসের জরিপে অংশগ্রহণকারীদের 38% বলেছেন আল আকসা অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে প্রায় 30 লাখ প্রাপ্তবয়স্ক ইহুদি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে 5,80,000 গুরুতর অসুস্থতায় ভুগছেন। এর আগে এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রধান সমস্যাটি কেবল আহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদানের অক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। এর ফলে যুদ্ধের সৃষ্ট মানসিক জটিলতায় ভুগছেন 9 লাখ মানুষ। তারা দীর্ঘ অপেক্ষার কারণে পরিষেবার জন্য আবেদনই করেননি। এমনকি কিছু ক্ষেত্রে এই অপেক্ষা 6.5 মাস পর্যন্ত পৌঁছায়। ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষকের প্রতিবেদনের আরেকটি অংশে স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং গাজার আশেপাশের বসতি থেকে স্থানান্তরিত হওয়া 11% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের 6 মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পায়নি, যদিও তাদের এই ধরনের পরিষেবার জরুরি প্রয়োজন ছিল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর 40 বছর বয়সী এলিরান মিজুরাহিকে পাঠানো হয়েছিল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই রিজার্ভ সদস্য দেশে ফেরেন এক ভিন্ন মানুষ হয়ে। তার পরিবার বলছে, গাজায় যুদ্ধে গিয়ে মিজরাহি যা দেখেছেন তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যুদ্ধে যাওয়ার 6 মাস পর বাড়ি ফিরে তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন। ফের যুদ্ধে পাঠানোর আগে তিনি আত্মাহুতির পথ বেছে নেন। তার মা জেনি মিজরাহি বলছিলেন, সে গাজা ছেড়ে ফিরে এসেছিল, কিন্তু গাজা তাকে ছাড়েনি। পোস্ট ট্রমার কারণে তার মৃত্যু হলো। গাজা যুদ্ধের ভয়াবহতা দেখে এলিরান মিজরাহির মতো মনোপীড়ায় আক্রান্ত ইসরায়েলি সৈন্যদের গল্প এক প্রতিবেদনে তুলে এনেছে সিএনএন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, যুদ্ধের সময় মানসিক আঘাতে, পিটিএসডি বা মানসিক অসুস্থতায় ভোগা হাজার হাজার সেনা সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তাদের মধ্যে কতজন যুদ্ধের দহন থেকে মুক্তি পেতে এলিনান মিজরাহির মতো আত্মহননের পথ বেছে নিয়েছেন, সেই সংখ্যা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সুযোগ ছিল না। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান অনুযায়ী পুরো যুদ্ধকালীন ইসরায়েলের হামলায় 65,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার যুদ্ধ এখন লেবাননেও ছড়িয়েছে। ইসরায়েলের অনেক সেনা সদস্য এখন ভয়ে আছেন তাদের হয়তো আরেক যুদ্ধে ডাক পড়বে। গাজায় 4 মাস দায়িত্ব পালন করা আইডিএফের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, আমাদের মধ্যে অনেকেই ভয়ে আছেন। তারা ভাবছেন হয়তো তাদের লেবাননে যুদ্ধ করতে পাঠানো হবে। এই মুহূর্তে আমরা অনেকেই সরকারের উপর আস্থা রাখতে পারছি না। কেবল আইডিএফের তত্ত্বাবধানে বিরল 2-1টি সফর ছাড়া বিদেশি সাংবাদিকদের গাজায় ঢুকতে দেয় না ইসরায়েলি কর্তৃপক্ষ। সে কারণে ফিলিস্তিনিদের দুর্দশার পূর্ণাঙ্গ চিত্র বা সেখানে ইসরায়েলি সেনাদের অভিজ্ঞতা জানা বেশ কঠিন। গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনারা সিএনএনকে বলেছেন তারা এমন ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন যা বাইরের বিশ্ব কখনো অনুধাবন করতে পারবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিরকালীন যুদ্ধের ভয়ঙ্কর নির্মমতা আর তার জেরে ইসরায়েলি সৈন্যদের যে অদৃশ্য মাসুল গুনতে হচ্ছে তা উঠে এসেছে তাদের কথায়। অনেক সৈন্যের কাছে গাজার যুদ্ধ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই এবং যে কোনো উপায়ে সেটা জিততে হবে। কিন্তু এই লড়াইয়ে যে মানসিক মাসুলও গুনতে হচ্ছে তা অনেকটাই লোকচক্ষুর আড়ালে থেকে গেছে। এই যুদ্ধ যে ইসরায়েলি সমাজের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে দিচ্ছে তা কয়েকজন ইসরায়েলি সেনা, একজন চিকিৎসক এবং আত্মাহুতি দেওয়া রিজার্ভ সেনা মিজরাহির পরিবারের কথায় উঠে এসেছে। মিজরাহিকে গাজায় লাইন বুলডোজার চালানোর কাজে নিয়োজিত করা হয় গেল বছরের 8 অক্টোবর। 62 টনের ওই সাঁজোয়া যান বুলেট ও বিস্ফোরক প্রতিরোধী। তার মা জেনি বলছিলেন মিজরাহির জীবনের বেশিরভাগ সময় কেটেছে বেসামরিক কাজে। একটি নির্মাণ কোম্পানিতে তিনি কাজ করতেন ব্যবস্থাপক হিসেবে। 7 অক্টোবর হামাসের নৃশংসতা প্রত্যক্ষ করায় তিনি যুদ্ধে যাওয়ার তাগিদ অনুভব করেন। পরিবার জানিয়েছে এই রিজার্ভ সৈন্য হাঁটুতে আঘাত পাওয়ার আগ পর্যন্ত গাজায় 186 দিন কাটান। গত ফেব্রুয়ারিতে তার গাড়িতে রকেট চালিত গ্রেনেড আরপিজি আঘাত হানার পর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু চিকিৎসায় কোনো লাভ হয়নি। অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি মালে আদমিম বসতির বাসিন্দা জেনি বলেন তারা জানত না তাদের অর্থাৎ সৈন্যদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। তারা অর্থাৎ সৈন্যরা বলেছে এই যুদ্ধ একেবারেই আলাদা ছিল। তারা এমন সব জিনিস দেখেছে যা ইসরায়েলে কখনো তারা দেখেনি। পরিবার জানিয়েছে মিজরাহি যখন ছুটিতে ছিলেন তখন তার মধ্যে মানসিক চাপের বিভিন্ন উপসর্গ শুরু হয়। হঠাৎ তিনি ক্ষুব্ধ হয়ে উঠতেন, অস্বাভাবিক ঘাম হতো, ঘুম হতো না ঠিকমতো, নিজেকে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলছিলেন। মিজরাহি তার পরিবারকে বলেছিলেন তার সঙ্গে গাজায় যারা ছিলেন কেবল তারাই বুঝবে যে তিনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন। তার বোন শির সিএনএনকে বলেন সে সবসময় বলতো আমি যা দেখেছি তা কেউ বুঝতে পারবে না। ছেলে কাউকে মেরে ফেলতে পারে এমন দুশ্চিন্তায় থাকতেন জেনি। সে অনেক মানুষকে মরতে দেখেছে, সে কাউকে খুন করেও ফেলতে পারে, কিন্তু আমরা আমাদের সন্তানদের এ ধরনের কাজ করতে শেখাইনি। সে যখন এমনটা করেছে তখন সেটা ওর জন্য বড় ধাক্কা ছিল। গাজার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিজরাহির বন্ধু ও বুলডোজারের সহচালক গাই জ্যাকেনের উপলব্ধি ফুটে উঠেছে। তিনি বলেন আমরা খুব 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 কঠিন জিনিস দেখেছি। ওই বিষয়গুলো মেনে নেওয়া কঠিন। গাজায় ইসরায়েলি সেনাদের মানসিক আঘাত পাওয়ার কথা প্রকাশ্যে বলেন সাবেক এই সেনা সদস্য। গত জুনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া এক সাক্ষ্যে জাকেন বলেন অনেক সময় সৈন্যদের শত শত জীবিত বা মৃত সন্ত্রাসীর ওপর দিয়ে যেতে হয়। তিনি বলেন তাদের সবার ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। জাকেন এখন আর মাংস খেতে পারেন না, কারণ সেটা তাকে গাজায় বুলডোজার থেকে দেখা বিভৎস দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। রাতে তার ঘুমাতে কষ্ট হয়, কারণ মাথার ভেতর বিস্ফোরকের শব্দ বাজে। মৃতদেহকে মাংস হিসেবে বর্ণনা করে তিনি বলেন যখন আপনি বাইরে প্রচুর মাংস ও রক্ত দেখবেন আমাদের এবং তাদের অর্থাৎ হামাস সদস্যদের, তারপরে আপনি যখন মাংস খেতে বসবেন ওই স্মৃতি সত্যি আপনাকে পীড়া দেবে। জাকেন বলেন তিনি যাদের মুখোমুখি হয়েছেন তাদের বেশিরভাগকে তিনি সন্ত্রাসী হিসেবেই দেখেন। আমরা যখন কোনো বেসামরিক লোককে দেখেছি আমরা তাদের থামিয়েছি, তাদের খাবার পানি দিয়েছি, আমাদের খাবার থেকে তাদের খেতে দিয়েছি। ইসরায়েলি সেনাবাহিনীর এক চিকিৎসকের ভাষ্য সৈন্যরা যখন বেসামরিক নাগরিকদের মুখোমুখি হয় তখন অনেকে নৈতিকতার কারণে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তিনি বলেন যুদ্ধের শুরুতে গাজার ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সেনাদের মনোভাব বিরূপ ছিল। তাদের মধ্যে সাধারণ ধারণা ছিল বেসামরিক নাগরিক সহ গাজাবাসীরা সবাই খারাপ, কারণ তারা হামাসকে সমর্থন করে, হামাসকে সহায়তা করে, তাদের গোলাবারুদ লুকিয়ে রাখে। তবে নিজের চোখে গাজার বেসামরিক নাগরিকদের দেখার পর সেই মনোভাব বদলে যাওয়ার কথা বলেছেন অনেক সেনা সদস্য।
আইডিএফ দাবি করেছে গাজায় যাতে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা সর্বনিম্নে থাকে সেজন্য যথাসাধ্য চেষ্টা করে তারা। সেজন্য তারা টেক্সট বার্তা পাঠায়, ফোন কল করে এবং হামলার আগে বেসামরিক নাগরিকদের সরে যেতে লিফলেট ফেলে। এরপরও গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছেন, এমনকি সামরিক বাহিনীর স্বীকৃত নিরাপদ অঞ্চলে আশ্রয় নেওয়ার পরও। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।